প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? সবাই ঝটপট খাতা কলম বই নিয়ে বসে পড়ো। আজকে আলোচনা করব নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের বল নিয়ে। তো শুরু করা যাক। বল অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ কি? দুটি তলের অমসৃণতার দরুন ঘর্ষণ বল উৎপন্ন হয়। একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়। এই বাধাকে ঘর্ষণ বলে, আর এই বাধাদানকারী বলকে ঘর্ষণ বল বলে। দেখো, এখানে একটি বস্তু এম মেজের উপরে লেগে আছে। এখানে এপেস একটি স্থিতি ঘর্ষণ বলের সৃষ্টি হয়। দেখো, এই স্থিতি ঘর্ষণ এপেস এবং বস্তুটির ওজন ডব্লিউ। এখন এই এপেসকে যদি আমরা ডব্লিউ দ্বারা ভাগ করি তাহলে পাই স্থিতি ঘর্ষণ সহগ। এই স্থিতি ঘর্ষণ সহগের কোনো একক নেই, মাত্রাও নেই। তাহলে দেখো, যেহেতু এখানে এককও নাই, মাত্রাও নাই, তাহলে এই স্থিতি ঘর্ষণটা আমরা ধ্রুবক হিসেবে ধরতে পারি। এখন দেখো, এটার মাত্রা বা একক নেই কেন? দেখো, অ্যাপ এটা হচ্ছে বল, বলের একক নিউটন। আর এখানে দেখো ডব্লিউ, ডব্লিউটা কি? ওজন, ওজনের একক কি? তাও নিউটন। তাহলে নিউটন নিউটন যদি কাটা যায় তাহলে কোনো একক পাচ্ছি না, মাত্রাও আমরা পাচ্ছি না। তাহলে আমরা বলতে পারি স্থিতি ঘর্ষণ সহগ ধ্রুবক। এবার আসো, দেখো, আমরা যদি এখন এই এম বলের বস্তুর উপরে F1 বল প্রয়োগ করি তাহলে বস্তুটা চলতে শুরু করে। এক্ষেত্রে এই বস্তুটা চলতে গেলে মেঝে তার উপর এক ধরনের বল সৃষ্টি করে, একে বলা হয় গতীয় ঘর্ষণ বল। আমরা আগের বারে দেখেছিলাম যখন বস্তুটা স্থির ছিল তখন এই স্থির থাকার কারণে এক ধরনের ঘর্ষণ বল সৃষ্টি হয়, সেটা স্থিতি ঘর্ষণ। আর গতিশীল হওয়ার কারণে যে ঘর্ষণ বল সৃষ্টি হয় সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। এখন দেখো, স্থিতি ঘর্ষণের যেরকম আমরা একটা স্থিতি ঘর্ষণ সহগ পেয়েছি, ঠিক তেমনিভাবে গতীয় ঘর্ষণ বেলাও আমরা গতীয় ঘর্ষণ সহগ পেয়ে থাকি। আর গতীয় ঘর্ষণ সহগ মিউকে ইকুয়াল এফকে ডিভাইডেড বাই ডব্লিউ। এই মিউকে ঘর্ষণ সহগটাও ধ্রুবক হবে, কারণ এখানে কোনো একক এবং মাত্রা নেই। এখন দেখো, এই মিউকে ইকুয়াল টু এফকে বাই ডব্লিউ যদি হয় তাহলে আমরা ডব্লিউর পরিবর্তে লিখতে পারি এখানে এমজি। এখন দেখো, এক্ষেত্রে আমরা বস্তুটির উপর যখন F1 বল প্রয়োগ করব, এই F1 বলের সমষ্টি হচ্ছে গতীয় ঘর্ষণ এবং বস্তুটির প্রাপ্ত বল, এই দুইটা বলের যোগফল। এখন দেখো, প্রাপ্ত বল F ইকুয়াল টু ma। তাহলে আমরা লিখতে পারি মোট প্রযুক্ত বল F1 ইকুয়াল টু গতীয় ঘর্ষণ বল প্লাস বস্তুর প্রাপ্ত বল। তাহলে লিখতে পারি F1 ইকুয়াল Fk প্লাস ma। এখান থেকে আমরা খুব সহজভাবে ত্বরণটা নির্ণয় করতে পারি। ত্বরণ ইকুয়াল টু, তাহলে Fkটা এদিকে আসলে F1 মাইনাস Fk, আর এদিকের mটা যখন এদিকে আসবে তখন এটা হয়ে যাবে ডিভাইডেড বাই m। তাহলে ত্বরণ A ইকুয়াল F1 মাইনাস Fk ডিভাইডেড বাই m। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন আলোচনা করব ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র। ভরবেগটা কি? ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। ধরো আমরা একটা বস্তু m1 এর উপর F1 বল প্রয়োগ করলাম, এতে করে বস্তুটা b1 বেগ প্রাপ্ত হলো, তাহলে বস্তুটার ভরবেগ হবে m1 b1। ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র, যখন দুইটা বস্তু একে অপরের উপর আঘাত করবে তখন তাদের আঘাতের পরবর্তী এক ধরনের বেগের সৃষ্টি হবে। তাহলে এখানে আমরা পূর্বে এক ধরনের ভরবেগ পাচ্ছি এবং পরে এক ধরনের ভরবেগ পাচ্ছি। এক্ষেত্রে দেখো, আদি ভরবেগগুলোর যোগফল এবং শেষ ভরবেগগুলোর যোগফল যদি পরস্পর সমান হয় তাহলে ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র এখানে সংরক্ষিত হয়। আর এটাই ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র। তাহলে ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র হচ্ছে দুইটা বস্তু একে অপরকে আঘাত করলে সংঘর্ষের আগে এবং পরের ভরবেগের সংরক্ষণশীলতা রক্ষিত হয়। দেখো, এখানে দেখো দুইটা বস্তু দেওয়া আছে, একটা আছে m2 বস্তু আর একটা হচ্ছে m1 বস্তু।
এটা সংঘর্ষের পূর্বে। সংঘর্ষের পূর্বে m2 বস্তুর বেগ ছিল u2, তাহলে এটা আদিবেগ, এবং m1 বস্তুর বেগ ছিল u1, তাহলে এটাও আদিবেগ। এখন দেখো, এই সংঘর্ষের পূর্বে m2 বস্তুর আদি ভরবেগ ছিল m2 u2, এবং m1 বস্তুর আদি ভরবেগ ছিল m1 u1। দেখো এখানে m1 বস্তুটা সামনে, m2 বস্তুটা পিছনে। যদি m2 u8 এর মান বড় হয় এবং m1 u1 এর মান ছোট হয়, তাহলে এই m2 বস্তুটা m1 বলকে আঘাত করবে। দেখো এটা হচ্ছে সংঘর্ষের সময়। তাহলে m2 বস্তুটা m1 বস্তুকে f1 বলে আঘাত করবে, এবং m1 বস্তুটা f2 বলে m2 বস্তুকে আঘাত করবে। দেখো তাহলে সংঘর্ষের পরে কি হয়? তাহলে এক্ষেত্রে সংঘর্ষের পরে m2 বস্তুটা b2 বেগ প্রাপ্ত হবে এবং m1 বস্তুটা b1 বেগ প্রাপ্ত হবে। এখন দেখো সংঘর্ষের পরে শেষ ভরবেগ, এখানে m2 বস্তুর ভরবেগ m2 b2 এবং m1 বস্তুর ভরবেগ m1 b1, আর সংঘর্ষের সময় ভরবেগ হবে m2b এবং m1b, অর্থাৎ এই সময় দুইটা বস্তুরই বেগ হবে সেম, একই ধরনের। এখন দেখো এই আদি ভরবেগ এর সমষ্টি কত? m2 u2 প্লাস m1 u1, আর শেষ ভরবেগের সমষ্টি কত? m2 b2 প্লাস m1 b1। আর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বলতেছে যে সংঘর্ষের আগের ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি সমান হবে। যদি দুইটা বস্তু একে অপরকে সংঘর্ষে লিপ্ত থাকে, তাহলে এক্ষেত্রে হবে তখন হবে m2 u2 প্লাস m1 u1 ইকুয়াল m2 প্লাস m1 ইন্টু b, অর্থাৎ দুইটা বস্তুর ক্ষেত্রে তখন বেগটা সেম থাকবে। এটাই মূলত ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র। এটা হচ্ছে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে, আর এটা হচ্ছে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের সময়। তাহলে আমরা কি পেলাম? ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র হচ্ছে দুইটা বস্তু একে অপরকে আঘাত করলে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে ভরবেগ সংরক্ষিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। এখানে আমাদের একটা প্রশ্ন আছে, 4 কেজি বরের একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল করতে কত বল প্রয়োগ করতে হবে? পথের ঘর্ষণ বল 2.5 নিউটন পার কেজি। দেখো এখানে পথের ঘর্ষণ বল 2.5 নিউটন পার কেজি, এর মানে হচ্ছে 1 কেজি বরের উপর পথ 2.5 নিউটন ঘর্ষণ বল প্রয়োগ করে। তাহলে এখানে আমার 4 কেজি বরের উপর কত হবে সেটা বের করতে হবে। এখন দেখো আমরা জানি F ইকুয়াল টু মিউ ডব্লিউ, এখন ডব্লিউ ইকুয়াল টু mg, তাহলে মিউর মান হচ্ছে এখানে 2.5 আর mg এর মান হচ্ছে m হচ্ছে 4 আর g হচ্ছে 9.8। এভাবে আমরা পথের মোট ঘর্ষণ বলটা বের করতে পারি। দেখো আমাকে বের করতে হবে প্রযুক্ত বল। তো আমরা জানি প্রযুক্ত বলটা কিভাবে আমরা বের করতে পারি। যদি আমরা একটা বস্তুর উপরে একটা বল প্রয়োগ করি, সে বল থেকে পথের ঘর্ষণ বলের কারণে কিছুটা বল কমে যাবে, কমে যাওয়ার পরে বস্তুটা কিছু বল লাভ করবে। এই লাভ করা বলটা হচ্ছে এম এ। তাহলে প্রযুক্ত বল থেকে আমি ঘর্ষণ বলটা বিয়োগ করলে পাবো বস্তুর উপর ক্রিয়ারত বল বা বস্তুর লব্য বল। তাহলে আমরা জানি এফ মাইনাস এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল ইকুয়াল টু লব্য বল। তাহলে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু লব্য বল প্লাস ঘর্ষণ বল। এখানে আমি মানগুলো বসালে কি পাই? টোটাল প্রযুক্ত বলটা পেয়ে যাচ্ছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে,
2 কেজি বরের একটি গাড়ি 5.5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকা অবস্থায় 1 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল 4 কেজি বরের অপর একটি গাড়ির সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পরে গাড়িদ্বয়ের বেগ নির্ণয় করো। এখানে দেখো দুইটা গাড়ির কথা বলা হয়েছে, তারা একটা নির্দিষ্ট বেগে চলতেছে। চলার পরে চলতে চলতে তারা একসময় গাড়ি দুটো এক অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং সংঘর্ষের পরে তারা একটা বল লাভ করেছে। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব? এই অঙ্কটা আমরা করব ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র দিয়ে। আমরা জানি দুইটা বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হয় তখন সংঘর্ষের আদি ভরবেগের যোগফল এবং সংঘর্ষের পরের ভরবেগের যোগফল সংরক্ষিত হয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথম গাড়ির ভর 2 কেজি, প্রথম গাড়ির আদিবেগ 5.5 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় গাড়ির ভর 4 কেজি, দ্বিতীয় গাড়ির আদিবেগ 1 মিটার পার সেকেন্ড। প্রথম গাড়ির শেষ বেগ এবং দ্বিতীয় গাড়ির শেষ বেগ আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথম গাড়ির শেষ বেগ v1 হোয়াট এবং দ্বিতীয় গাড়ির শেষ বেগ v2 হোয়াট। আমরা জানি v1 ইকুয়াল টু m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই সূত্র অনুযায়ী আমরা এখান থেকে মানগুলো বসিয়ে দিলে পাই প্রথম গাড়ির শেষ বেগ এবং একইভাবে আমরা দ্বিতীয় গাড়ির শেষ বেগটাও বের করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা বের করে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের ত্বরণের মানের 81% হবে। দেখো এখানে এটাকে আমি একটা পৃথিবী ধরলাম, এটা পৃথিবীর কেন্দ্র। তাহলে এই পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব এটাকে ধরলাম আর। আমরা জানি আর ইকুয়াল টু 6400 ইন্টু 10 কিউব মিটার। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এইখানে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8, এটা আমরা জানি। দেখো প্রশ্নটা হচ্ছে পৃথিবী থেকে কত উচ্চতায় ত্বরণের মান 81% হবে। পৃথিবী পৃষ্ঠে ত্বরণের মান 81% হবে। এখন দেখো উচ্চতাটা আমি জানি না, ধরলাম এই আর উচ্চতায়। তাহলে আর উচ্চতায় এখানে আমার অভিকর্ষ ত্বরণের মান জি আর ইকুয়াল টু 81 ইন্টু জি, 81% ইন্টু জি। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে দেখো ধরা যাক উচ্চতা আর, পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু, এটা আমরা জানি জিএম বাই আর স্কোয়ার। তাহলে আর উচ্চতায় কত হবে? এখানে আর এর জায়গাতে হয়ে যাবে আর প্লাস আর। তো প্রশ্নে আমাদের বলে দিচ্ছে পৃথিবী পৃষ্ঠের ত্বরণের 81%। তাহলে পৃথিবী পৃষ্ঠের ত্বরণ জি, এখন আর উচ্চতায়, তাহলে অভিকর্ষ ত্বরণ হবে জি আর। এই জন্য আমরা পাই জি আর ইকুয়াল টু জি ইন্টু 81%। এটাকে সমাধান করলে আমরা পাই 81 বাই 100 ডিভাইডেড বাই জি। এখন দেখো জি আর ইকুয়াল টু জিএম বাই আর প্লাস আর এবং জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। আর 81 বাই 100কে ভাগ করলে আমরা পাই 0.81। এদিকে জিএম, এদিকে জিএম, উভয়টা আল মোকাবেলা। দেখো একান্তরকরণ করি, এদিকে আর স্কোয়ার এদিকে আসলে উপরে চলে আসবে। তাহলে আর স্কোয়ার বাই আর প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু 0.81%। উভয় পক্ষকে যদি এখন আমি রুট ওভার করি তাহলে পাবো উভয় পক্ষ থেকে এখানে স্কোয়ারটা বাদ, এটাকে রুট ওভার করলে 0.9। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আর গুণ করে পাই এটা, তারপর আমরা পক্ষান্তর করলে পাবো আর ইন্টু 0.9 ইকুয়াল টু আর মাইনাস এদিক থেকে আর ইন্টু 0.9টা বিয়োগ যাবে। তাহলে আমাকে যেহেতু বাইর করতে হবে কত উচ্চতা, আর সেই উচ্চতাটা হচ্ছে ছোটো আর, তাহলে ছোটো আরটা এদিকে রাখি, বাকিগুলোকে এদিকে নিয়ে আসবো। তাহলে 0.9 পক্ষান্তর করলে গুণ থেকে হয়ে যাবে ভাগ। এখন দেখো এটা কাটাকাটি করলে আমরা পাই 1/9 ইন্টু আর। এই আর এর মান আমি প্রথমে বলেছিলাম 6400 ইন্টু 10 কিউব মিটার। এখন এটা সমাধান করলে পাই 7.1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার। তার মানে পৃথিবী পৃষ্ঠ থেকে এই যে আর উচ্চতায় জি এর মান হবে, অভিকর্ষ ত্বরণের মান হবে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মানে 81%। তাহলে এই আর এর মানটা হচ্ছে আমার 7.1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা,
আমরা পুরো অঙ্কটা প্রথম থেকে একবার দেখে নিই। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা একটু বুঝে বুঝে করবে। তোমরা এরকম আরও কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। দেখো, একটি 70 কেজি বরের টেবিলকে 500 নিউটন অনুভূমিক বলে মসৃণ মেজের উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল। টেবিল ও মেজের মধ্যবর্তী ঘর্ষণ সহগ 0.50 হলে টেবিলটির ত্বরণ নির্ণয় করো। তো দেখো, এখানে টেবিলটির বল 70 কেজি, টেবিলটির উপর প্রযুক্ত বল F = 500 নিউটন। এখানে টেবিলটির গতীয় ঘর্ষণ বল Fকে, এটা আমরা জানি না। আবার টেবিলটির গতীয় ঘর্ষণ সহগ, এক্ষেত্রে ঘর্ষণ সহগ মিউকে ইকুয়াল টু আমরা পাচ্ছি 0.5। তো আমাদের বাইর করতে হবে টেবিলটির ত্বরণ। এই টেবিলটির ত্বরণ এ ইকুয়াল টু হোয়াট, এটা আমরা জানি না। এই টেবিলটির ত্বরণ বাইর করতে হলে অবশ্যই আমাকে গতীয় ঘর্ষণ বলটা জানতে হবে। প্রথমেই আমরা গতীয় ঘর্ষণ বলটা জেনে নেব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে দেখিয়েছিলাম একটি বস্তু M যখন মেজের উপরে বল প্রয়োগ করে তখন তার একটা স্থিতি ঘর্ষণ সৃষ্টি হয়, এবং যখন বস্তুটি মেজের উপর দিয়ে চলাচল করবে তখন তার একটা গতীয় ঘর্ষণ সৃষ্টি হয়। এখন দেখো, এই প্রযুক্ত বলকে আমরা F1 বল এবং গতীয় ঘর্ষণ বলকে Fk এবং বস্তুটির ওজন W = mg যদি ধরি, তাহলে গতীয় ঘর্ষণ সহগটা আমরা পাচ্ছি μk = Fk/W, এবং সেখান থেকে আমরা বস্তুটি কত ত্বরণে চলতেছে সেটা বাইর করতে পারি। ত্বরণ = F1 - Fk/m। এখন দেখো, এই যে ত্বরণ এ ত্বরণ, এটা বাইর করতে হলে আমাকে অবশ্যই এই গতীয় ঘর্ষণ যেটা Fk, সেটা আমাকে অবশ্যই বের করতে হবে। আর এই গতীয় ঘর্ষণ Fkটা বাইর করব আমরা গতীয় ঘর্ষণ সহগ মিউকে এই সূত্রটা দিয়ে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ঘর্ষণ সহগ মিউকে ইকুয়াল টু Fk/W, তাহলে W = mg। আমরা এখন পাই Fk = মিউকে ইন্টু mg। এখন মিউকে এর মান কত? 0.5। m এর মান, এখানে বস্তুর টেবিলটির ভর 70 কেজি এবং অভিকর্ষ ত্বরণ g এর মান 9.8। এটাকে আমরা সমাধান করে একটা মান পাবো। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাকে যেহেতু বের করতে হবে অভিকর্ষ ত্বরণ, আমরা জানি অভিকর্ষ ত্বরণ A = F1 - Fk/m। এখানে F1টা হচ্ছে প্রযুক্ত বল, ওই যে 500 নিউটন, আর Fkটা হচ্ছে আমরা এখান থেকে যে গতীয় ঘর্ষণ বলটা বের করব সেই গতীয় ঘর্ষণ বলটা, আর mটা হচ্ছে বস্তুটির ভর 70 কেজি। এগুলাকে আমরা এখন সমাধান করে মানটা লিখলে আমরা টোটাল অভিকর্ষ ত্বরণের মানটা পেয়ে যাব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে মানগুলো বসিয়ে গতীয় ঘর্ষণ বলটা পেলাম 343 নিউটন, এবং অভিকর্ষ ত্বরণের মান বের করার জন্য আমরা এখানে ঘর্ষণ বলের মানটা বসিয়ে তাহলে এটাকে সমাধান করলে পাচ্ছি 2.24 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে 70 কেজি বরের টেবিলকে 500 নিউটন অনুভূমিক বলে মসৃণ মেজের উপর দিয়ে টেনে নিয়ে গেলে তার উপর 343 নিউটন ঘর্ষণ বল প্রযুক্ত হবে, এবং এক্ষেত্রে বস্তুটির ত্বরণের মান সৃষ্টি হবে 2.24 মিটার/সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কিছু বাড়ির কাজ দিয়ে যাচ্ছি, তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো করে নেবে।